জনগণ যাকে বানাবে সেটির তো প্রক্রিয়া একটি নির্বাচন। তো নির্বাচন নিয়ে তো খুব বেশি আলাপ আলোচনা হচ্ছে না, ফলে মানুষের ভিতরে অনেক রকম সন্দেহ সংশয় দানা বাঁধছে যে আফসানা কিশোর আমরা দেখলাম খালেদা জিয়ার সঙ্গে কিন্তু সেনাপ্রধান, যদিও বলা হচ্ছে যে সৌজন্য সাক্ষাৎ করেছেন, আপনি কি এর সঙ্গে কোনো সম্পর্ক দেখছেন? আজকে যখন খালেদা জিয়া যাচ্ছেন তিনি তাকে খুবই উষ্ণভাবে বিদায় জানিয়েছে তাদের দলের নেতাকর্মীরা, এবং কিন্তু এর মধ্যে থেকে আবার -2 কথাগুলি কেন আসছে, প্রেক্ষাপটটা কি? এটা তো ধন্যবাদ সুলতানা আমাকে এই প্রোগ্রামে ডাকার জন্য এবং আপনার একটা সুন্দর প্রশ্ন করার জন্য, এবং আমার সহ আলোচক যারা আছে তাদেরকেও ধন্যবাদ আমার সাথে একই স্ক্রিনে আজকে থাকার জন্য, সম্মতি দেওয়ার জন্য। সুলতানা, যেটা হয়েছে আমরা 1/11 থেকেই দেখেছি এই ধরনের একটা প্রক্রিয়া কিন্তু চলছে দেশে অনেকদিন ধরেই, এবং সেনা প্রধানের সাথে বেগম খালেদা জিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীর কি আলাপ হয়েছে সেটা তো আমাদের পক্ষে শুধু অনুমান করা সম্ভব, সঠিকভাবে জানা সম্ভব না। তবে এই মুহূর্তে দেখেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা অন্য দেশে আছেন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও চিকিৎসার উদ্দেশ্যে চলে গিয়েছেন। সেই অর্থে কিন্তু বড় দুটো দলের আমরা যাদেরকে চেয়ারপারসন বলি তারা কেউই কিন্তু দেশে উপস্থিত নেই। আর 1/11 সময় থেকে যে প্রক্রিয়াটা চলছে সেটার জন্য অনেকেই এই কারণে ভীত হচ্ছে, এবং এই ভীতির মধ্যে ঘি ঢেলে দিয়েছে কিন্তু দেখেন ইউকের পার্লামেন্টের সদস্য রূপা হক। তিনি বাংলাদেশের ইয়েতে গতকাল তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন চ্যানেল আইকে। তিনি বলছেন যে তিনি বাংলাতেই দিয়েছেন, উনি সম্ভবত সিলেটি বংশোদ্ভূত। উনি বলছেন যে দুটো পরিবারের যে অনবরত শাসন বাংলাদেশে চলছে এটা তারা পছন্দ করছেন না। আপনি দেখেন এখন বৈদেশিক শক্তি যখন এই ধরনের কোনো কথা বলে তখন কিন্তু মানুষ খুব সহজাতভাবে আতঙ্কিত হয়, মানুষকে এটা আতঙ্কিত করে তোলে। বিদেশিদের তো আমাদের সবকিছুর মধ্যেই একটা প্রভাব আছে, কিন্তু এটা যখন প্রকাশ্যে চলে আসে এটা কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং। এবং উনি নিজের দেশে মোনার্কি বজায় রেখে, রাজতন্ত্র বজায় রেখে আমার দেশের পরিবারতন্ত্র নিয়ে কিন্তু রূপা হক খুবই চিন্তিত। তো সেই জায়গা থেকেই মানুষের আতঙ্কটা বেড়েছে। আমি সত্যিকার অর্থে যেটা বলবো যে যারা রাজনীতি করছেন, রাজনীতিতে আছেন এবং রাজনীতির দিকে পর্যবেক্ষণের দৃষ্টিতে তাকিয়ে আছেন, তাদের সকলেরই এই জায়গায় ভীতিটা তৈরি হয়েছে। ভীতি, এখন ভীতি এবং প্রেক্ষাপট, ধরেন 1/11 সময়ে যেই প্রেক্ষাপট ছিল এখন তো প্রেক্ষাপটটা ভিন্ন। কেন তাহলে ঘুরে ফিরে ওই -2 ফর্মুলায়? দেখুন বাংলাদেশে শেখ হাসিনা এবং খালেদা জিয়া তাদেরকে তো আপনি, হতে পারে তারা পারিবারিক উত্তরাধিকার তাদের আছে, কিন্তু তাদেরকে বাংলাদেশের মতো একটা পুরুষতান্ত্রিক সমাজে তাদেরকে এই জায়গাটি অর্জন করা, ধরে রাখা এত সহজ কথা কিন্তু নয়, ছিলও না কোনোদিন এত সহজ। কিন্তু তাদেরকে মাইনাস করে কি হাসিল করতে চায় তারা? এটা আমরা যারা এলিট সমাজের অংশ যাদেরকে বলি বা আমরা যাদেরকে সুশীল বলি তারা তো কখনোই ভোট, আমরা যখন ছোট ছিলাম সুলতান, আমি আপনাকে একটা উদাহরণ দেই। আমি মিরপুরে থাকতাম, ঠিক আছে? তো আমরা যখন ছোট তখন শুনলাম যে ভোট হচ্ছে এবং ডক্টর কামাল হোসেন উনি ভোটে দাঁড়ালেন এবং ওনার জামানত বাজেয়াপ্ত হলো। আপনি 91 সালের নির্বাচনের কথা বলছেন? এরকমই হবে সম্ভবত। হ্যাঁ, তো ওনার জামানত বাজেয়াপ্ত হলো। তো এই ধরনের সুশীল যারা, ডক্টর কামালকে আমি হেয় করার জন্য বলছি না, আমি বলছি যে যাদের জনবিচ্ছিন্নতা আছে, তৃণমূলের সাথে যোগাযোগ নেই এবং রাজনৈতিক সেই ঐতিহ্য নেই, তাদের তো ভোটের মাধ্যমে ক্ষমতায় আরোহণ করা খুবই দুষ্কর একটা ব্যাপার। তো তারা সবসময় এ ধরনের ষড়যন্ত্র করে থাকে এবং এই যে জুলাই জুলুমটা ঘটেছে, জুলাই জুলুমের পুরো সময়টাই এই ধরনের সুশীল সমাজ বলি আমরা বা এলিট বলি বা বিভিন্ন মাফিয়া এনজিও বলি, তারা কিন্তু এর সাথে এভাবে যুক্ত ছিল। এই কারণে 1/11 প্রেক্ষাপট কখনোই ভিন্ন না, কারণ 1/11 সময়ও কিন্তু আর্মি সমর্থিত সরকার ছিল, এখনো কিন্তু আর্মি সমর্থিত সরকার। আপনি হয়তো বলতে পারেন যে হ্যাঁ সময় বদলেছে। আমরা সাংবাদিকরা দেখুন, আমার খুব স্পষ্ট করে মনে আছে 1/11 সময় আমরা বলতাম সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। আমরা কিন্তু এখন আর বলছি না যে সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু আমরা বলছি অনেক কিছু না সুলতানা, যেটা হয় কি বাই ডিফল্ট ধরে নিতে হয়, ঠিক আছে? আমি মেয়ে, এটা বারবার বলার কিছু নাই, আমি মেয়ে, বাই ডিফল্ট মেয়ে,
সেরকম এখনকার যে সরকার চলছে, এটা বাই ডিফল্ট বোঝা যাচ্ছে যে সেনা প্রধানের যে ধরনের অ্যাক্টিভিটি, তাতে বোঝা যাচ্ছে প্রথম দিন থেকেই যে এটা সেনা সমর্থিত সরকার। সেনা সমর্থন না থাকলে এই সরকার চলতে পারবে না, এটা দিবালোকের মতন স্পষ্ট।